স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। কাল পদ্মা সেতু দিয়ে খুলনা হয়ে বেনাপোলে যাবে দুটি ট্রেন। চালু হচ্ছে নতুন 6টি স্টেশনও। প্রথমবারের মতো রেলপথ ব্যবহারের সুযোগ পাচ্ছে নড়াইলবাসী। খুশি দক্ষিণের যাত্রীরাও। এই অঞ্চলের সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, অর্থনৈতিক চাকা বৈপ্লবিক পরিবর্তন আসবে। ট্রেন লাইন চালু হওয়ার প্রেক্ষিতে আমরা খুব কম খরচে পণ্যগুলো পেয়ে যাব। ভোরবেলা উঠে আমরা ঢাকায় যাব, মালামাল কিনে আবার 2-3 ঘন্টার ভিতরে ফিরে চলে আসব। আমাদের অনেক সাশ্রয় হবে, আমরা অনেক লাভবান হব। কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতে মাছ রপ্তানি বেড়েছে, কমেছে অন্যান্য পণ্য রপ্তানির পরিমাণ। দীর্ঘদিন ধরে বন্ধ আমদানি কার্যক্রম, বন্দরে রাজস্ব আয় ভাটা। ভারতের কিছু উগ্রবাদী হিন্দু সংগঠনের বাংলাদেশ বিরোধী তারা যে অপপ্রচার চালাচ্ছে, এটার কারণে এক্সপোর্টটাতে একটু ভাটা পড়ে আছে। শীত সিজনে মাছটা একটু বেশি রপ্তানি হয়, কারণ ইন্ডিয়াতে মাছের চাহিদাটা বেড়ে যায়। পর্যায়ক্রমে আমরা ট্রাই করতেছি কাস্টমস বন্দর মিলে যাতে ওপারে এক্সপোর্টটা আরো কিভাবে বাড়ানো যায়। এ নিয়েও বিস্তারিত থাকছে, তবে শুরুতেই পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরুর প্রসঙ্গ। পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরুর 14 মাস পর কাল ভাঙা জংশন থেকে নতুন পথে খুলনা ও বেনাপোলে যাবে দুইটি ট্রেন। সেই সাথে চালু করে দেওয়া হচ্ছে নতুন 6টি স্টেশন। যদিও এসব স্টেশনের নির্মাণ কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। রেলওয়ে সংশ্লিষ্টদের আশা, নতুন পথে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে অন্তত 4 থেকে 5 ঘন্টা। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় 172 কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে আগেই। সেতু হয়ে দক্ষিণে ট্রেন যাত্রার গল্প পুরনো, তবে এতদিন নতুন পথের সুবিধা পায়নি যাত্রীরা। ভাঙা জংশনের পর আগের পথেই ছিল ভরসা। উদ্বোধনের 14 মাস পর এবার খবর এলো ভাঙা জংশন থেকে পুরনো পথে নয়, নতুন পথে চলবে 2 জোড়া ট্রেন। রেলওয়ের এমন সংবাদ বিজ্ঞপ্তিতে এখন টিভির গন্তব্য ভাঙা জংশনে। গিয়ে দেখা গেল দেশের অত্যাধুনিক স্টেশনটির বিশালতা দৃশ্যমান হয়েছে ঠিকই, তবে অসম্পূর্ণ অনেক কাজ। চলন্ত সিঁড়ি এখনো মোড়কবন্দি, চলছে নির্মাণ শ্রমিকদের মাটি খোঁড়াখুড়ি। ভাঙ্গা জংশন স্টেশনের অন্তত শখানেক জায়গায় এমন সতর্কবার্তা দেয়া আছে, অর্থাৎ এখন পর্যন্ত পুরোপুরি এই স্টেশনের কোনো অংশের কাজ শেষ হয়নি, তৈরি হয়নি স্টেশন মাস্টারের থাকার জায়গা, যাত্রীদের বসার জায়গা, যাতায়াতের পথ কিংবা টিকিট কাউন্টার। তবে এর মধ্যেই আগামীকাল এই স্টেশন চালু হতে যাচ্ছে, থামবে 2 জোড়া ট্রেনও। তাতে জেগেছে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিও। কি বলছে কর্তৃপক্ষ? যাত্রীর ওঠানামা করবার জন্য কিংবা মালপত্র লোডিং আনলোডিংয়ের জন্য আমাদের বিশেষ নিরাপত্তা বাহিনী RNB থাকবে। এছাড়া রেলের পুলিশ আছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশের রেলওয়ে এই স্টেশন বুঝে নেবে। শুধু ভাঙা জংশন নয়, খুলনা পর্যন্ত মঙ্গলবার চালু হবে আরও অন্তত 6টি নতুন স্টেশন। এর মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেবে কাশিয়ানী জংশন, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া জংশন ও নোয়াপাড়া স্টেশন। আর রূপসী বাংলা এক্সপ্রেস থামবে কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর জংশন। ট্রেনটি ঢাকা থেকে সকাল 11:15টায় যাত্রা শুরু করে বেনাপোল পৌঁছাবে দুপুর 2:30টায়, যেটি বেনাপোল থেকে বিকেল 3:30টায় ফিরতি যাত্রা করে সন্ধ্যা 7টায় ঢাকায় পৌঁছাবে। আর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ভোর 6টায় রওনা করে ঢাকায় পৌঁছাবে সকাল 10:45টায়। ফের রাত 8টায় ঢাকা স্টেশন ছাড়বে, যেটি রাত 12টার আগেই খুলনা পৌঁছাবে।
নতুন 2 জোড়া ট্রেন চলার খবরে ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল সহ দক্ষিণের কয়েকটি জেলার যাত্রীরা বেশ উচ্ছ্বসিত। এই যে আমার ঘর, এখান থেকে এখানে যদি ট্রেন থামে তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। ফরিদপুর থেকে ঢাকা যেতে পারবো, এখান থেকে ফরিদপুর বা ঢাকা, খুলনা। প্রথমত যাতায়াতে খুব সুবিধা হবে, 1 ঘন্টার মধ্যেই চলে আসা যাবে। আমার বাড়ির সামনে মনে করেন কিছু রেল থামবে, বেশি দেরি হবে না তো। 24 ডিসেম্বর 2 জোড়া ট্রেনের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রস্তুত কমলাপুর স্টেশন। শহরতলি প্ল্যাটফর্ম থেকেই আমরা এই ট্রেনটা ইনশাল্লাহ খুলনার উদ্দেশ্যে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্ল্যাটফর্ম প্রস্তুত, লাইন প্রস্তুত, আমরা প্রস্তুত। যাত্রীদের সুখের সাথে আমরা এই যাত্রায় সারথি। 750 আসন সক্ষমতার ট্রেন দুইটির সাথে পরিচালিত হবে লাগেজ ভ্যানও। নতুন পথে বছরে প্রায় 60 কোটি টাকা আয় বাড়ার আশা রেলওয়ের। 100 কিলোমিটারের উপরে গতি থাকবে এবং এটা নতুন লাইন এবং যাত্রীদের যে রাইডিং কমফোর্ট এটাও অনেক ভালো থাকবে। আমাদের বছরে প্রায় 50 থেকে 60 কোটি টাকার রাজস্ব আয় বৃদ্ধি পাবে। রেলওয়ে মহাপরিচালক বলছেন, নতুন পথে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে 4 থেকে 5 ঘন্টা। ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 198 কিলোমিটার। এতে প্রায় 212 কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে এবং ভ্রমণ সময় যদি অরিজিনাল টাইমের সাথে তুলনা করি প্রায় 6.5 ঘন্টা সময় আমাদের সাশ্রয় হবে। তবে পুরনো পথেই চলবে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। এদিকে পদ্মা সেতু দিয়ে রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো রেলপথ ব্যবহারের সুযোগ পাচ্ছে নড়াইলবাসী। ইতিমধ্যেই ভাঙ্গা থেকে নড়াইল যশোর অংশে স্টেশন নির্মাণ সহ রেল লাইনের কাজ শেষে এই রুটে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে ট্রেন। সব ঠিক থাকলে কাল থেকেই প্রথমবারের মতো সরাসরি রেল সেবার যুক্ত হবে নড়াইলবাসী। ইমরান হোসেনের তথ্য, ছবিতে বিস্তারিত। গোপালগঞ্জ এবং নড়াইল জেলাকে রেল সেবায় সরাসরি যুক্ত করতে মধুমতি নদীর উপর দৃশ্যমান প্রায় 2 কিলোমিটার কালনা রেল সেতু। এই সেতুর মাধ্যমে ঢাকা বিভাগের সাথে যুক্ত হয়েছে খুলনা বিভাগ। আগামী 24 ডিসেম্বর ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বেনাপোল পর্যন্ত যাত্রী নিয়ে ছুটে আসা রেল চলাচলের জন্য শতভাগ প্রস্তুত সেতুটি। কালনা সেতু ছাড়াও ট্রায়াল রান সফল হওয়ায় এখন যাত্রী নিয়ে ট্রেন চলাচলের জন্য উদ্বোধনের অপেক্ষায় 172 কিলোমিটার লাইনটি চালু হলে ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর এবং খুলনা যাতায়াতের জন্য সরাসরি রেল সেবা পাবে এই জনপদের কোটি মানুষ। এই অঞ্চলের সাধারণ মানুষ, এই অঞ্চলের ব্যবসায়ীরা, অর্থনীতির চাকা, বৈপ্লবিক পরিবর্তন আসবে। ট্রেন লাইন চালু হওয়ার প্রেক্ষিতে আমরা খুব কম খরচে এটা আমরা পণ্যগুলো পেয়ে যাব। ভোরবেলা উঠে আমরা ঢাকায় যাব, মালামাল কিনে আবার 2-3 ঘন্টার ভিতরে ফিরে চলে আসব। আমাদের অনেক সাশ্রয় হবে, আমরা অনেক লাভবান হব। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে স্টেশন আছে 20টি, যার মধ্যে 14টি নতুন নির্মাণ করা হয়েছে। দীর্ঘ এই রেলপথে জংশন হবে ভাঙ্গা, কাশিয়ানী ও যশোরের পদ্মবিলায়। সব ঠিক থাকলে আগামী 24 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পথ দিয়ে ছুটবে রেল। আর রেল চলাচল ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই স্থানীয়দের। ট্রেন চলাচল শুরু হয়ে যাচ্ছে, এজন্য আমরা নড়াইলবাসী খুব আনন্দিত এবং গর্বিত। খুব অল্প সময়ে নড়াইল থেকে ঢাকা, আর নড়াইল থেকে খুলনা, বেনাপোল সহ ভারত সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করা যাবে। কৃষকরা কৃষিজাত দ্রব্য তারা সহজেই ঢাকা সহ অন্যান্য জেলায় এগুলো নিয়ে যেতে পারবে এবং ব্যবসারও ব্যাপক সম্প্রসারণ হবে। ইতোমধ্যেই রেল যাত্রাকে ঘিরে শুরু হয়েছে টিকিট বিক্রি। স্টেশন ছাড়াও অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। ঢাকা খুলনা, খুলনা ঢাকা, বেনাপোল ঢাকা এর মধ্যে দিয়ে 2 জোড়া ট্রেন চলাচল শুরু হইবে। স্টেশনের কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে গাড়ি চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। রেলপথটি চালু হলে নড়াইল সহ দক্ষিণের বাণিজ্যে আসবে নতুন গতি। ঢাকা, বেনাপোল সহ দেশের বিভিন্ন প্রান্তে অল্প খরচে সহজেই পণ্য পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা। ঢাকা থেকে বেসিক্যালি এখন এখানে আসতে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। রেল সেবা হলে আমার বিশ্বাস আরও দ্রুত চলে আসা যাবে। সেক্ষেত্রে এখানের অবকাঠামোগত উন্নয়ন হবে, শিল্প কলকারখানা নতুন করে প্রতিষ্ঠিত হবে, মানুষের কর্মসংস্থান হবে। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নোয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগে এমনকি ভারতের পশ্চিম বাংলায় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রেলপথটি। এখন নড়াইল।
বাংলাদেশ নেভাল একাডেমি চট্টগ্রামে চলছে ৫৮তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্জন করবে, আমি জানি যে আমাদের অনেক ক্যাডেট বা অনেক মেরিনার এই একাডেমি থেকে পাস আউট করার পরে তারা তাদের জীবনে অত্যন্ত সফলতার শিখরে চলেছে। অনেকের সাথে আমার দেখা হয়েছে এবং তাদের অবদান এই একাডেমির জন্য আমি অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। তারা এখনও মেরিন একাডেমির পতাকাবাহী অগ্রজ বলে গণ্য করা হচ্ছে। এখানে আরও কিছু ডেভেলপমেন্টের কথা আমি বলে যাচ্ছি। আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এনলার্জ করছি। অচিরেই 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। কেন বলছি, এই জাহাজগুলো যখন যুক্ত হবে তখন আমাদের দেশের মেরিন একাডেমি থেকে যারা বের হয়েছেন তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। আশা করছি হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যেই হবে। সিলেবাসগুলো চেঞ্জ করতে কিছুটা পরিবর্তন করতে বলেছি এবং সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই মেরিন একাডেমির ক্যাডেটরা শেষ বর্ষে এসে কিছুদিন যাতে নেভির সাথে কাটাতে পারে, বাংলাদেশ নেভির সাথে। আমি মৌখিকভাবে আলোচনা করেছি, এটা আমরা কিছুদিনের মধ্যেই একটা নীতিমালা নেভাল একাডেমির মাধ্যমে করে রাখতে চাই। একই সাথে সিলেকশন পদ্ধতিতে কিছু কিছু পরিবর্তন করার কথা আমরা বলেছি, বসেছি এবং সেখানে কিছুটা পরিবর্তন হবে, খুব সামান্য। এবং ভাইভাতে প্রত্যেকটি মেরিন একাডেমির কমান্ডারকে যুক্ত করা হচ্ছে যাতে ওনারা নিজেরা দেখতে পারেন তাদেরকে কীভাবে সিলেক্ট হচ্ছে। কিছুটা সাইকোলজিক্যাল টেস্ট হবে। বিভিন্ন বিষয়ে যেটা আমি কথাগুলো বললাম সেটা এই মেরিন একাডেমি শুধু চিটাগাং নয়, বাকি যে 4টি মেরিন একাডেমি আছে তাদেরও যাতে একসাথে উন্নতি হয় এবং একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা একাডেমিগুলোকে নিয়ে যেতে পারি। এই একাডেমির প্রচুর অ্যাচিভমেন্ট আছে যেগুলো কমান্ডার অলরেডি বলেছেন। আমি আশা করি আজকে তোমরা যারা এখান থেকে প্রি শিপিং কোর্স শেষ করে যাবে, 1 বছর হয়তো বিভিন্ন জায়গায় যাবে, মনে রাখবে যে ইউ আর দি অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে চলছে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মনোজ্ঞ এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সক্রিয় উপস্থিতি জনমনে স্বস্তির সৃষ্টি করেছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, সম্প্রতি একাধিক তেলবাহী জাহাজে ঘটে যাওয়া অগ্নি নির্বাপনে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যদের সক্রিয় ভূমিকা সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। রাষ্ট্রীয় এহেনে সম্পদ রক্ষায় অবদান রাখতে পেরে আমরা গর্বিত। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া আকস্মিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় নৌবাহিনীর মোতায়েনকৃত সদস্যবৃন্দ দুর্যোগ কবলিত জনগণের পাশে দাঁড়িয়েছে। নৌবাহিনীর সদস্যগণ দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্য পরিচালনা, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করেছে। একইভাবে বাংলাদেশের সমুদ্র সীমায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, জলোচ্ছ্বাস কিংবা উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের সুরক্ষার ক্ষেত্রে নৌবাহিনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে উপকূল ও গভীর সমুদ্রে সমুদ্র সম্পদের সুরক্ষা এবং বাণিজ্যিক জাহাজসমূহের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুপ্রিয় সুধী, বর্তমানে দেশের 3টি বৃহত্তম শিপইয়ার্ড এবং ডকইয়ার্ড নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ সকল ইয়ার্ডসমূহ ইতিমধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে নেভাল একাডেমিতে কথা বলছিলেন নৌবাহিনী প্রধান। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম।
শরীয়তপুরের নড়িয়ায় নতুন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না চিকিৎসা কার্যক্রম। জেলার একমাত্র আইসিইউ নির্ভর হাসপাতালটি চালু না হওয়ায় ভোগান্তিতে চিকিৎসক ও সেবা প্রত্যাশীরা। অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে হাসপাতালের রোগ নির্ণয়ের মূল্যবান যন্ত্রপাতি। সজীব খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। নড়িয়া উপজেলার নতুন স্বাস্থ্য কমপ্লেক্স, আধুনিক নকশায় নির্মিত মূল ভবন, আছে স্টাফ কোয়ার্টার, ডক্টরস ডরমিটরি, নার্স ডরমিটরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবন, রয়েছে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্র, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে আছে উচ্চ ক্ষমতার জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আর সার্বিক নিরাপত্তায় হাসপাতাল চত্বর জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এত সব আয়োজন থাকার পরও দীর্ঘ 6 মাসেও উদ্বোধন হয়নি হাসপাতালটি। ফলে দুর্ভোগে 14 ইউনিয়ন ও পৌরসভার কয়েক লাখ সেবা প্রত্যাশী। হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা, আর স্থাপনা বুঝিয়ে দিতে না পেরে জটিলতায় ভুগছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। মানুষের এই যে বাচ্চা হইতে গেলে অনেক সমস্যা, কোনো চিকিৎসা নাই, গ্যাঞ্জাম হইলে ডাক্তার নাই, হাসপাতাল নাই। চালু না হলে সেবা নিবে কি করি? চালু হলে তো মানুষের জনগণ আইবে, যাইবে, চিকিৎসা নেবে। এদিকে পদ্মার তীরবর্তী ভাঙন কবলিত এলাকায় ঝুঁকি নিয়ে পুরাতন হাসপাতালে স্বল্প পরিসরে সেবা দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ভবনের অভাবে অস্ত্রোপচার, এক্স রে ও প্যাথোলজি বিভাগ বন্ধ রয়েছে। ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। মূল ভবন না থাকার কারণে আমাদের ছোট জায়গার মধ্যে চিকিৎসা নিতে খুবই অসুবিধা হয়। একেবারে এমনভাবে থাকে পেশেন্টরা, আমাদের চিকিৎসা দিতেও খুবই কষ্ট হয়। এদিকে আধুনিক ভবন ও চিকিৎসা সামগ্রী থাকা সত্ত্বেও বঞ্চিত থাকছেন নড়িয়াবাসী। আর দিনের পর দিন অকেজো পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। সরকারি যে বাসভবনগুলোতে আমাদের এমার্জেন্সি, আউটডোর, অফিস, ওটি, প্যাথোলজি এগুলো আমরা স্বল্প পরিসরে চালায় যাচ্ছি রুমের অভাবে। 6 একর জমির ওপর 51 কোটি টাকা ব্যয়ে নতুন করে গড়ে তোলা হয়েছে 50 শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সব ধরনের জটিলতা কাটিয়ে অচিরেই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা সেবার জন্য খুলে দেবে, এমনটাই দাবি নড়িয়াবাসীর। কাজী মনিরুজ্জামান, এখন নড়িয়া, শরীয়তপুর। শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, হাসপাতালে বাড়ছে নানা বয়সী মানুষের ভিড়, তবে বেশি আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান এবং ময়মনসিংহ থেকে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাব বরিশালে। অমিত, জানাবেন যে আপনি শিশু বিভাগের সামনে দাঁড়িয়েছেন, সেখানে কি অবস্থা, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন শিশুদের ক্ষেত্রে বিশেষ করে? তোমাদের স্মরণ রাখতে হবে দেশের সার্বিক নিরাপত্তার বহির্বিভাগ, এবং সেখানে চিত্র যদি আপনাদেরকে দেখাই, সকাল থেকেই কিন্তু বরিশালের বহির্বিভাগগুলোতে আসলে যারা স্বজন রয়েছে কিংবা শিশু রয়েছে তাদের একটা ভিড় লক্ষ্য করা যায়, এবং সেই ভিড়টি আসলে এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য প্রায় 900 থেকে 1000 রোগী কিন্তু প্রতিদিন এই বহির্বিভাগে আসেন, এবং শিশু ওয়ার্ডটিতে যে ভর্তি থাকে তাও প্রায় শয্যার তুলনায় 3 গুণ। এক্ষেত্রে কিছুটা সংকট হয়ে পড়ে, সেক্ষেত্রে রোগীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে তারা বলছেন যে চিকিৎসা সেবা নিয়ে কোনো সমস্যা নেই, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে বরিশাল শেরেবাংলা হাসপাতালে চিকিৎসকের যে পরিমাণ তার থেকে রোগীর চাপ খুব একটা বেশিই থাকে সবসময়, যার কারণে কিছুটা হিমশিম খেতে হয়। তারপরও আসলে তাদের সাধ্যমতো চিকিৎসার সেবা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং বরিশালের এই ঠান্ডাজনিত রোগে মূলত ঠান্ডা, জ্বর, নিউমোনিয়ার, কাশি, এবং এবছর নতুনভাবে বেশি আক্রান্ত হচ্ছে কোল্ড ডায়রিয়া যেটি রয়েছে, এবং সেটাতে শিশু এবং বয়স্ক 2 ধরনের মানুষই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এবং আমরা হাসপাতালগুলোতেও দেখেছি যে তারা আসলে ভর্তি হচ্ছে, এবং
শয্যার তুলনায় সব সময় সব হাসপাতালেই বেশি রোগী ভর্তি থাকছে। এবং আরেকটু জানিয়ে রাখি, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল হিসেবে পরিচিত বরিশাল এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি, সে কারণে কিন্তু সবসময় দেখা যায় রোগীর চাপ এখানে একটু বেশি দেখা যায় এবং সবসময় বাড়তি থাকে, যার কারণে সে পরিমাণ শয্যা কিন্তু এখানে থাকছে না। এ কারণেই কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে যারা রোগী রয়েছেন তারা। তবে চিকিৎসকরা বলছেন তারা এই সময়টা যদি ঠান্ডা থেকে বাচ্চাদের বিরত রাখা যায়, সেক্ষেত্রে ঠান্ডাজনিত রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, ইমতিয়াজের কাছে যাব, জানাবেন যে ময়মনসিংহ নগরীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ কতটা ছড়িয়েছে, এমন অবস্থায় আসলে চিকিৎসা সেবা পেতে রোগীদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা? সাফিন, প্রতিনিয়ত যেভাবে ঠান্ডা প্রকোপ বাড়ছে ময়মনসিংহে, সেই তুলনায় কিন্তু ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আসার পর দেখতে পেরেছি ঠান্ডাজনিত রোগের আক্রান্ত হয়ে কিন্তু শিশুদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রকোপ বাড়ছে এবং তারা কিন্তু অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়ার প্রকোপটা কিন্তু বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তাররা প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে প্রত্যেকটি রোগীকে কিন্তু তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তাদের কেস হিস্ট্রিগুলো জানার চেষ্টা করছেন। এবার চিকিৎসকরা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন সেটি হলো এবার কিন্তু অন্যান্য বারের থেকে নিউমোনিয়ার ধরনটা কিন্তু বদলেছে। সাধারণভাবে যে নিউমোনিয়ার লক্ষণগুলো ছিল সেগুলো কিন্তু ঠান্ডা জ্বর বা যে লক্ষণগুলো ছিল তীব্র শ্বাসকষ্ট, সেই লক্ষণগুলো কিন্তু এবার কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়েছে। প্রথমে স্বাভাবিকভাবে ঠান্ডা জ্বর থাকছে, কিন্তু পরবর্তীতে 2-3 দিন পরে কিন্তু সেটি তীব্র আকার ধারণ করছে, যার কারণে কিন্তু যারা অভিভাবক রয়েছেন তারা প্রথমে ঠান্ডা জ্বরের ওষুধ খাওয়ানোর পর যখন সেই তীব্র নিউমোনিয়া আকার ধারণ করছে তখন তাকে যখন হাসপাতালে আনা হচ্ছে এবং সেই রোগীকে চিকিৎসা সেবা দিতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে ডাক্তার, চিকিৎসক, নার্সদের, এবং সেগুলোই কিন্তু ডাক্তাররা দেখছেন। এবং পাশাপাশি মেনিনজাইটিস থেকে শুরু করে ব্রঙ্কাইটিস এবং পাশাপাশি ডায়রিয়ার প্রকোপও কিন্তু বেড়েছে এবং এই প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য চিকিৎসকরা যে পরামর্শটা দিচ্ছেন মূলত সেই পরামর্শগুলো হলো এই সময়ে যারা নবজাতক রয়েছেন, যারা শিশু রয়েছেন তাদেরকে বিশেষ যত্নে রাখার কথা বলছেন। গরম কাপড়ে তাদের মাথা এবং হাত পা যতটুকু সম্ভব সেগুলো ঢেকে রাখার কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে শিশু বিভাগে 72টি শয্যার বিপরীতে কিন্তু 3 থেকে 4 গুণ রোগী ভর্তি থাকে এবং প্রতিনিয়তই সেই রোগীর চাপ বাড়ছে এবং এই চাপ সামলাতে কিন্তু চিকিৎসক, ডাক্তার, নার্সরা তারাও কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং আমাদের হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রমে এখন পর্যন্ত কোনো ধরনের ওষুধ কিংবা চিকিৎসা সরঞ্জামাদি কোনো সংকট নেই বলে তারা কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু বিভাগ থেকে ঠান্ডাজনিত রোগের সর্বশেষ খবর আমার কাছে। শাফিন। সহকর্মী ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহ থেকে। এর আগে অমিত হাসান বরিশাল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ নিয়ে। ঝিনাইদহ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীরা বঞ্চিত হচ্ছে সুচিকিৎসা থেকে। চিকিৎসক সংকট নিয়ে চলছে ঝিনাইদহের 13টি উপস্বাস্থ্য কেন্দ্র। এই সুযোগ নিয়ে অফিস সহায়ক এবং কমিউনিটি মেডিকেল অফিসাররা হয়ে উঠছেন ডাক্তার। দ্রুত সংকট কাটিয়ে চিকিৎসা সেবার দাবি এলাকাবাসীর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঝিনাইদহ পৌর এলাকার মদনমোহন পাড়ায় 2005 সালে শুরু হয় ওরাল স্যালাইন ফ্যাক্টরির কাজ। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে দোতলা এই ভবনের কাজ শেষ হয় 2008 সালে। এরপর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয় ফ্যাক্টরিটি। ভবনটিতে এসি ও নামি দামি বিদেশি মেশিন বসানো হলেও কারখানায় তৈরি হয়নি কোনো স্যালাইন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি লোকবল। বর্তমানে এসির আউটডোর ভরে গেছে ঝোপঝাড়ে, তৈরি হয়েছে ইঁদুরের বাসা। অযত্নে অবহেলায় জং ধরেছে যন্ত্রপাতিতে, ভেঙে পড়তে শুরু করেছে দরজা জানালা, ফলে ক্ষতি হয়েছে কোটি টাকার সম্পদ। ঝিনাইদহ শহরে ওরাল স্যালাইন ফ্যাক্টরিটা দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে কিন্তু অকেজো অবস্থায় পড়ে আছে। এটা নির্মাণ হয়েছিল প্রায় 1.5 যুগ আগে, কিন্তু এরপর থেকে এখনো পর্যন্ত কিন্তু এটা আলোর মুখ দেখেনি। বিএনপি এমপি আমলে চালু হয়েছিল, ওই পর থেকে এটা অফ রয়েছে। এটা চালুই হয়েছে কিন্তু এটা এখনো শুরু হয়নি, কোনো কার্যক্রম শুরু হয়নি। এটা শুরু হলে আমাদের জন্য সবার উপকার। এখানে যদি এটা হয় তাহলে আমাদের মতো কিছু বেকার পোলাপানের আর কি এখানে সুবিধা হবে, চাকরি বাকরি করার একটা সুবিধা থাকবে। স্থানীয়রা বলছেন এই ফ্যাক্টরির তৈরি স্যালাইন বিনামূল্যে সরবরাহের কথা ছিল আশেপাশের জেলার সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রে। সরকারি এই প্রকল্পটি যেন মুখ থুবড়ে না পড়ে সেদিকে গুরুত্ব দেবার দাবি স্থানীয়দের। এটা লেগে বিএনপি সময় এই কারখানাটা হয়েছিল, তবে একে দীর্ঘদিনই পড়ে রয়েছে। তবে এইটাকে চালু হওয়ার খুবই প্রয়োজন। এলাকার লোকজন উপকার হবে, ঝিনাইদহ জেলার লোকজনের উপকার হবে। বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে, জানালা দরজায় ফাটল ধরেছে,
জানলা দরজা ভেঙে পড়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করছি এইটা তাড়াতাড়ি করে চালু করার জন্য। সরকার যে টাকা খরচ করছে এর পেছনে, কিন্তু সেটার তো কোনো আউটপুট আসে না এর পেছনে। ঝিনাইদহ এই অঞ্চলে প্রতি মাসে 70 থেকে 80 হাজার স্যালাইন লাগে। কখনো কখনো রোগীর প্রকট বেড়ে গেলে এখানে চাহিদা আরও বেশি বেড়ে যায়। সুতরাং শুধুমাত্র জনবল যদি এখানে দেওয়া যায় তাহলে এখানে স্যালাইন ফ্যাক্টরি চালু করা সম্ভব এবং এই এলাকার মানুষের উপকার করা সম্ভব। স্বাস্থ্য বিভাগ বলছে মন্ত্রণালয় দফায় দফায় চিঠি পাঠানো হলেও চালু করা সম্ভব হয়নি এই কারখানা, এমনকি নিয়োগ দেওয়া সম্ভব হয়নি জনবল। আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং IPH দুইটাকেই আমরা বারবার লিখেছি এখানে জনবল এবং পদ সৃজনের জন্য, সেই সাথে যন্ত্রপাতি প্রদানের জন্য। এখন পর্যন্ত আমরা জনবল এবং যন্ত্রপাতির অভাবে এটা চালু করতে পারিনি। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আমরা মনে হয় যে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে এই কাজটি আমরা করার প্রচেষ্টা নিলে সফল হতে পারে। শহরের চাকলাপাড়ায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চত্বরে 10% জমিতে নির্মাণ করা হয় সরকারি খাবার স্যালাইন কারখানা। এখন ঝিনাইদহ। সরকারের ধান চাল সংগ্রহ অভিযানে নেই অগ্রগতি। বগুড়ার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 1 ভাগও পূরণ হয়নি। চাল সংগ্রহ হয়েছে মাত্র 30 ভাগ। ধান চাল সংগ্রহের খবর জানাতে কাহালু উপজেলার খাদ্য গুদামে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান, যুক্ত হব তার সাথে। মাজেদ, জানাবেন যে ধান চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না কেন? সরকারি উদ্যোগের কোনো ঘাটতি দেখছেন কিনা? আসলে প্রতি বছরই কিন্তু সরকার তাদের আপৎকালীন মজুর সংগ্রহের জন্য ধান চাল সংগ্রহ অভিযান শুরু করে। এবারও কিন্তু তেমনটি হয়েছে। গত নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু বগুড়াতে যে ধান চাল সংগ্রহ সেটি কিন্তু শুরু হয়েছে। সেই শুরুর পর থেকে প্রায় 1 মাস পার হয়ে যাওয়ার পরেও কিন্তু ধান চালের যে সংগ্রহ সেটি কিন্তু খুব ভালো পরিমাণ সংগ্রহ হয়নি। এখানে যদি আমি বলি, এবারে বগুড়াতে প্রায় 33,000 মেট্রিক টন চাল সংগ্রহ করবে এবং ধান সংগ্রহ করবে 12,000 মেট্রিক টন। সেখানে মাত্র 94 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে, অর্থাৎ 0.05 ভাগ ধান সংগ্রহ হয়েছে এবং চাল সংগ্রহ হয়েছে 28 ভাগ। তো এই অবস্থায় আরও যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে ধান চাল সংগ্রহ অভিযান ঠিকঠাক হবে কিনা এই নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছে এখানকার যে খাদ্য বিভাগ তারা। কারণ এখানে ধানের দাম হাট বাজারে যেটি বিক্রি হচ্ছে সেটি কিন্তু প্রায় 1400-1500 টাকা মন ধরে ধান বিক্রি হচ্ছে, যেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে 1320 টাকা মন ধরে। সেক্ষেত্রে কিন্তু ধান না পাওয়ারই কথা রয়েছে। কৃষকরা সাধারণত যে খাদ্য গুদামগুলোতে ধান তারা দিচ্ছে না, এই জন্য কিন্তু ধান সংগ্রহ হচ্ছে না। আর চাল সংগ্রহের ব্যাপারে যে এখানে যে চাল মিল মালিকদের সঙ্গে যে চুক্তি হয়েছে সে চুক্তি অনুসারে কিন্তু তাদেরকে চাল দিতেই হবে, না হলে তাদের লাইসেন্স বাতিল হবে, পে অর্ডার বাতিল হবে, আর অনেক কোনো শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু মিলাররা হয়তো চাল দেবে, কিন্তু এখানে তাদের একটা বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে পারে। আজকে আমি কয়েকজন মিলারের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এখানে প্রতি কেজি চালে তাদের 3 টাকা করে লোকসান দিয়ে কিন্তু সরকারের ঘরে চাল দিতে হবে। সেক্ষেত্রে তারা যেটি চিন্তা করছেন, হয়তো তারা চাল দেবেন না, কিংবা সরকার যদি নতুন করে কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্ত দিকে তাকিয়ে আছে এখানকার মিল মালিকরা। আর এখানে খাদ্য বিভাগ বলছে তারা আশা করছে চাল সংগ্রহ হবে, তবে ধান সংগ্রহ নাও হতে পারে। তো এই ছিল আমার কাছে সাফিন বগুড়ার যে ধান চাল সংগ্রহ তার সর্বশেষ। বগুড়া থেকে ধান চাল সংগ্রহ কার্যক্রমে অভিযানের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একটি সংগঠন। খোলা হয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ নামে 2টি স্টোর, যেখানে প্লাস্টিকের পরিবর্তে মিলছে নিত্যপণ্য। এই নিয়ে আরও জানাতে সহকর্মী হাজিরা শিউলি যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে। শিউলি, জানাবেন যে আয়োজনে সাধারণ মানুষ কেমন সাড়া দিচ্ছে আর আয়োজকরা কি বলছেন? আসলে এই নিম্ন আয়ের মানুষ যারা দুবেলা দুমুঠো খেতে পায় না বা বাজারে গিয়ে তারা হিমশিম খায়, তারা কিন্তু এই উদ্যোগে তারা খুবই খুশি। বিশেষ করে যেখানে পরিত্যক্ত প্লাস্টিক তারা ফেলে দিয়ে থাকে এবং সেগুলো খাল নদীতে পড়ে গিয়ে আমাদের পরিবেশ দূষণ করে থাকে, সেই প্লাস্টিকগুলো তারা এখানে জমা দিয়ে পণ্য কিনতে পারছে, এটি তাদের জন্য অনেক বড় একটি বিষয়। এবং এখানে কিন্তু 1 কেজি থেকে সর্বোচ্চ 8 কেজি পর্যন্ত প্লাস্টিক দিয়ে প্রায় 22-23টি নিত্যপণ্য কিনতে পারছে মানুষ বা নিতে পারছে।
এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু এই উদ্যোগটি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতা, এবং আজকে তারা একটি পাইলট প্রকল্প নিয়েছে 1 বছর মেয়াদি, যে প্রকল্পের আওতায় নগরীতে 2টি স্থায়ী স্টোর থাকবে, প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যেখান থেকে আসলে মানুষ প্লাস্টিক জমা দিয়ে 23 ধরনের নিত্যপণ্য তারা কিনতে পারবেন। এবং আজকে এই কার্যক্রমের উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে। মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরে বিভিন্ন পণ্য সাজানো আছে, এবং সেখানে কিন্তু একটি প্ল্যাকার্ডে লেখা আছে যে কয় কেজি প্লাস্টিক দিয়ে কি পরিমাণ পণ্য পাবেন। এবং এখানে ডিম থেকে শুরু করে সয়াবিন তেল, চাল, শিক্ষা সামগ্রী এবং সহ শীতবস্ত্রও কিন্তু মিলছে। এবং 1 কেজি প্লাস্টিক দিয়ে 6টি ডিম পাচ্ছেন একজন নাগরিক, এবং সেই সাথে 4 কেজি প্লাস্টিক দিয়ে 1 লিটার সয়াবিন তেল, এবং 6 কেজি প্লাস্টিক দিয়ে একটি আস্ত মুরগি মিলবে, এবং সেই সাথে 4 কেজি প্লাস্টিক দিয়ে পাওয়া যাবে মাছ। সেই সাথে মসুর ডাল, মটর ডাল, ছোলা সহ বিস্কিট, চানাচুর, নুডলস, বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এই স্টোরে আছে। এবং এই উদ্যোগটি আসলে নেওয়া হয়েছে একই সাথে যেমন পরিবেশ দূষণ রোধ করা। আপনারা জানেন যে কর্ণফুলী নদীকে বলা হয় দেশের অর্থনীতির প্রাণ, অথচ প্রতিনিয়ত কর্ণফুলী নদী দখলে দূষণে বিপর্যস্ত, এবং অনেক জীববৈচিত্র্য কিন্তু প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু পলিথিনও কিন্তু একটি বড় এই দূষণের কারণ। এবং সম্প্রতি চুয়েটের এক সমীক্ষায় দেখা গেছে নগরীর মানুষ প্রতিদিন প্রায় 3500 মেট্রিক টন বর্জ্য উৎপাদন করে, এর মধ্যে 150 মেট্রিক টন বর্জ্য পলিথিন এবং প্লাস্টিক বর্জ্য। এবং সেই বর্জ্য কিন্তু কর্ণফুলী নদীতে গিয়ে পলির মতো কয়েক স্তরের পলি জমছে। এবং সাম্প্রতিক সময়ে যখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদী ড্রেজিং করতে যায়, তখন প্রায় 10 মিটারের পলিথিনের যে পলি সেটি কিন্তু ড্রেজিং করতে তাদেরকে ব্যাপক বেগ পেতে হয়, এবং সেই ড্রেজিং করার জন্য প্রায় 350 কোটি টাকা ব্যয় হয়। এখনও কিন্তু প্রতিনিয়ত মানুষ বিভিন্ন খাল নদীতে বা ড্রেনে পলিথিন ফেলছে, প্লাস্টিক বর্জ্য ফেলছে। তো সেই প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে যেন পরিবেশ দূষণ রোধ করা যায়, এবং সেই প্রকল্পটি হাতে নিয়ে তারা কাজ শুরু করেছে। এবং এই প্রকল্পের আওতায় 2টি স্টোরে যেখান থেকে 23 ধরনের পণ্য পাবে, প্লাস্টিক জমা দিয়ে বা পরিত্যক্ত প্লাস্টিকের পণ্য জমা দিয়ে পরিত্যক্ত, সেই সাথে কিন্তু 50টি ভ্রাম্যমাণ স্টোর তারা এখানে করবেন। এবং সেই কার্যক্রমই আজকে শুরু হচ্ছে। এবং আজকে বাকুল স্টেডিয়ামে এ কারণে তারা একটি স্টোর খুলেছেন, এবং ইতিমধ্যে কিন্তু বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষ কিন্তু তাদের পরিত্যক্ত প্লাস্টিকের পণ্য নিয়ে এখানে জড়ো হয়েছেন, এবং তারা অপেক্ষায় আছেন যে কবে এই কার্যক্রম শুরুর জন্য। এবং তারা আসলে খুবই খুশি। তারা বলছেন যে আসলে বাজারে গিয়ে তাদের পক্ষে এই যে দাম, সেই দামে তাদের অনেক কিছু তারা কিনতে পারে, বিশেষ করে মুরগি, সয়াবিন তেল, চিনি, এই পণ্যগুলো তাদেরকে হিমশিম খেতে হয়। এবং অনেকে কিন্তু ভ্যান গাড়িতে করে এবং রিকশায় হাতে করে পলিথিনের বা প্লাস্টিকের বর্জ্য তারা পণ্য নিয়ে আসছেন এখান থেকে। এবং তাদের প্রাথমিক টার্গেট 500টির মতো পরিবার এখানে নিতে পারবেন, তবে যত খুশি তারা নিতে পারবেন। এবং সারা বছর জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে। এবং 2022 সালে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে প্রথমে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন এই কার্যক্রম শুরু করেছিল, এবং তাদের আশা যদি এই প্রকল্পে সুফল মেলে তাহলে পরবর্তীতে তারা এটা আরো বড় আকারের প্রকল্প নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো প্লাস্টিক স্টোর এক্সচেঞ্জের বিনিময়ে যে পণ্য বিনিময় কর্মসূচি তার সবশেষ। সাফিন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজিরা শুলি, জানাচ্ছিলেন প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য পাওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বিস্তারিত। নানা কারণে খুলনায় মুরগির ডিম ও মাংস উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। উৎপাদন খরচ বাড়ার কারণে বাজারে বাড়ছে ডিম ও মাংসের দাম। এ বিষয়ে জানাতে ডুমুরিয়া এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, ডিম ও মুরগি পালনের সংকট কাটছে না কেন, খামারিরা কি বলছেন? আমরা দেখেছি যে গত কয়েক বছরে কিন্তু ডিম উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যে খরচ, সেই খরচ কিন্তু অতিরিক্ত পরিমাণ বেড়েছে, যার ফলে কিন্তু এই উৎপাদনের যে পরিমাণ, বিশেষ করে যে খামারগুলো ছিল, এই ডিম বা মুরগির মাংস উৎপাদনকারী যে খামারগুলো ছিল, অনেক খামারই কিন্তু বন্ধ হয়ে গেছে খুলনা জেলার মধ্যে। আমরা
আজকে একটি ফার্মে রয়েছে ডুমুরিয়ার, এবং এই ফার্মে কিন্তু প্রায় 12 থেকে 13 হাজার মুরগি রয়েছে। এটি কিন্তু ডিম উৎপাদনকারী একটি খামার, এবং প্রতিদিন এই খামার থেকেই 5 থেকে 7 হাজার ডিম কিন্তু প্রতিদিন বাজারে সরবরাহ করা হয়। এখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত ডিম এই উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সবথেকে বড় সমস্যায় পড়তে হয় হচ্ছে খাবারের দাম নিয়ে। কারণ গত 2 বছর আগেও যে খাবার বিশেষ করে ভুট্টা এবং সয়াবিন খাওয়ানো হয় এসব মুরগিদের, এবং প্রতি কেজি ভুট্টা, যে ভুট্টা 18 টাকা ছিল সেটি কিন্তু এখন 36-37 টাকা বা 40 টাকা হয়েছে। এর পাশাপাশি সয়াবিনের যে দাম সেটিও কিন্তু দ্বিগুণ হয়েছে, ফলে উৎপাদন খরচ কিন্তু অনেকটাই বেড়েছে, যার ফলে এখান থেকে বাজারে যে ডিমগুলো যাচ্ছে সেখানে কিন্তু দাম বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি মাংস উৎপাদনকারী যে খামারগুলো রয়েছে তাদেরও কিন্তু একই রকম অভিযোগ এই খাবারের দাম নিয়ে। বিশেষ করে শুধু যে খাবারের দাম তা কিন্তু নয়, এই মুরগির যে বাচ্চা উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই সব ডিম বা মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিন্তু বাচ্চা সরবরাহ করে থাকে, এবং এই বাচ্চা কেনার ক্ষেত্রে কিন্তু তাদের বেশ বড় ধরনের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে প্রথমত তারা এই বাচ্চাগুলো কিন্তু সহজে সময় মতো পান না, তার পাশাপাশি এই বাচ্চার যে দাম তাও কিন্তু প্রায় 3 গুণ বেশি বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো সেক্ষেত্রে এই বাচ্চার দাম থেকে শুরু করে এখানকার খাবারের দাম, এর পাশাপাশি এর চিকিৎসার জন্য যে ওষুধের খরচ রয়েছে, প্রায় সব কিছু মিলিয়ে কিন্তু এখানে বড় ধরনের সমস্যায় পড়তে হয় এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের। বিশেষ করে খামারিরা, আমরা দেখেছি যে খুলনা জেলার বিভিন্ন জায়গায় অনেক খামার ছিল, কিন্তু এখন কিন্তু সেই খামারির সংখ্যা অনেকটাই কমে এসেছে। তো শাফিন, এই ছিল আমার কাছে খুলনা থেকে ডিম বা মাংস উৎপাদনকারী খামার থেকে সর্বশেষ খবর। নানা সংকটে খুলনায় কমছে ডিম ও মুরগির খামারে নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। 1 সপ্তাহ ধরে গাজীপুরের বাজারে ঊর্ধ্বমুখী মুরগির দাম, তবে স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের শফিউদ্দিন সরকার বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে মুরগির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা কী কারণ বলছেন? শাফিন, আসলে গত সপ্তাহে দেখেছিলাম যে মুরগির দাম কিছুটা সহনীয় মাত্রায় ছিল, তবে এই সপ্তাহে আমরা গত প্রায় 1 সপ্তাহ ধরে দেখছিলাম যে ধীরে ধীরে কিন্তু যে প্রায় সব ধরনের মুরগির দাম কিন্তু বাড়ছিল, এবং আমরা দেখেছি যে প্রায় সব ধরনের মুরগি প্রতি কেজিতে 30 থেকে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আপনাকে প্রথমে জানিয়ে রাখতে চাই যে আজকের যে মুরগি যেই দামে বিক্রি হচ্ছে, আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 170 টাকা কিংবা 180 টাকার মধ্যে। এছাড়াও যে সোনালী মুরগি সেটি বিক্রি হয়েছিল গত সপ্তাহে 280 টাকা, সেটিও প্রায় 50 টাকা দাম বেড়েছে, যেটি দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 330 টাকা কেজিতে। এবং লেয়ার মুরগি সেটি বিক্রি হচ্ছে 10 টাকা বেড়েছে কেজি প্রতি, সেটি 290 টাকা কেজি ছিল, এবং এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 300 টাকা। পাশাপাশি দেশি মুরগির কিন্তু দাম বেড়েছে প্রায় 30 টাকা, গত সপ্তাহে ছিল 500 টাকা, আজকে বিক্রি হচ্ছে 530 টাকা। এবং সবচেয়ে বেশি যেটির দাম বেড়েছে সেটি হচ্ছে হাঁসের দাম, যেহেতু শীতের সময় হাঁসের একটি চাহিদা থাকে, যে কারণে এই সময় 1 কেজি ওজনের একটি হাঁস কিন্তু প্রায় 600 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি ডিমের বাজারও কিন্তু স্বস্তি ফিরেছে, ডিমের বাজার নিম্নমুখী। আমরা দেখেছি প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 45 টাকা এবং প্রতি ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়, এবং হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি 80 টাকা। সবকিছু মিলিয়ে বলা যায় যে ডিমের যোগান বেড়েছে, সরবরাহ বেড়েছে, যে কারণে ডিমের দাম কমেছে। অন্যদিকে খামারগুলোতে মুরগির স্বল্পতার কারণে কিন্তু বাজারে মুরগির দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে মুরগির বাজারের সবশেষ তথ্য। সহকর্মী ইফতেখার রায়হান গাজীপুর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ডিম ও মুরগির বাজার পরিস্থিতি। এর সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।